গত জুলাই আগস্ট অভ্যুত্থানে আমাদের নারীদের যে একটা অসাধারণ উপস্থিতি আমরা দেখেছিলাম, একটা অংশগ্রহণ দেখেছিলাম, সেটা সিগনিফাই করে যে আসলে বাংলাদেশের বিদ্যমান যে রাজনৈতিক পরিস্থিতি সে সম্পর্কে আসলে নারীরাও সমানভাবেই অবগত এবং সমানভাবেই কনসার্ন। এবং যখন জুলাই মাসে এভাবে আমাদের ভাইদেরকে বোনদেরকে গুলি করে মেরে ফেলা হচ্ছিল, ওই সময় আমরা কিন্তু নাগরিক হিসেবেই সামনে এসেছি। এখানে নারী বা পুরুষ আইডেন্টিটিটা আসলে খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না। তবে এটা অবশ্যই সিগনিফাই করে যে নারীদের যে একটা রাজনৈতিক কনসার্ন আছে, নারীরা যে কমিউনিটি আকারে যে এতটা মোবিলাইজ হলে যে একটা রেজিম এর পতন হতে পারে, সেটা আসলে আমাদের জুলাই আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা খুব ভালোভাবে প্রকাশ করতে পেরেছিলাম। তবে এখানে কিছুক্ষণ আগে একজন আপা বলছিলেন, যেটা আমি আমার বেশ টানে লেগেছে, যে বর্তমানে বাংলাদেশের আপনি এডুকেশন সেক্টরে যান, স্কুল পর্যায়ে ভালো রেজাল্ট করছে বা কলেজ পর্যায়ে ভালো রেজাল্ট করছে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু নারী। প্রায় 60 থেকে 70% পর্যন্ত দেখা যাচ্ছে জিপিএ 5 এর রেটেও দেখেন, বা আপনি পরবর্তীকালে মেডিকেল এন্ট্রান্স এক্সাম দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এন্ট্রান্স এক্সাম দেখেন, নারীদের অংশগ্রহণটা খুবই 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 সিগনিফিকেন্ট। কিন্তু যেখানে নারীদের আসলে অংশগ্রহণটা নেই সেটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায়। মানে নারীদের অংশগ্রহণটা পার্টিসিপেটরি বডি আকারে, বা শুধুমাত্র এখানে একটা বডি আকারে এখানে তারা অংশগ্রহণ করছে, কিন্তু এখানে যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াগুলো আছে সেখানে কিন্তু নারীদেরকে খুবই সুচতুরভাবে আসলে নারীদেরকে দূরে সরিয়ে রাখা হয়। এবং আমরা কর্পোরেট সেক্টরগুলোতেও দেখি, সেটা আমাদের রাজনৈতিক ফোরামগুলোতেও দেখি, এই পুরো প্রক্রিয়াটাই আসলে আমাদের, এটা আমি বলবো যে পুরুষতান্ত্রিক সমাজের কারণেই বলবো বা যে কোনো কারণেই হোক, এখানে খুবই সুচতুরভাবে নারীরা যাতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মধ্যে আসতে না পারে সেটার জন্য একটা বন্দোবস্ত করে রাখা হয়। এখন জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে আমাদের যেটা আশা ছিল যে হয়তো নারী একটা রাজনৈতিক সত্তা আকারে এখন, বা ক্ষমতার প্রশ্নে রাজনৈতিক সত্তা আকারে নারীর যে ওই ম্যাচুরিটিটা আছে সেটা হয়তো এখন রাজনৈতিক ফোরামগুলোতে স্বীকৃত হবে। হয়তো লড়াইটা করতে হবে, কিন্তু হয়তো আমরা আরো বেশি স্বীকৃতিটা পাবো যে আমাদের ওই ক্যালিবারটা আছে। বাট খুবই দুর্ভাগ্যজনকভাবে আমরা হয়তো ঐক্যমত কমিশনকে একটা উদাহরণ আকারেই দেখতে পারি, যে ঐক্যমত কমিশন বলি বা জুলাই পরবর্তী সময়ে নারীদেরকে ইন্ডিভিজুয়ালি যেভাবে আসলে টার্গেট করে হ্যারাসমেন্ট করা বা নারীদেরকে সাইডলাইন করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, এই পুরো প্রক্রিয়াটার মধ্য দিয়ে বোঝা যায় যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিসর এখনো পর্যন্ত নারীদেরকে অ্যাকোমোডেট করার জন্য প্রস্তুত না। তো সেই প্রস্তুতিটা গ্রহণ করার জন্য আমাদের এই আসন্ন যে জাতীয় সংসদ ইলেকশন আছে, বা সেটা বলি আমাদের রাজনৈতিক সংগঠনগুলো আছে, তাদের মধ্যে একটা বড় ধরনের পরিবর্তন দরকার। এবং আমরা অনেকে বলছি যে সোসাইটির আসলে চেঞ্জ হইতে হবে, রাজনৈতিক সংস্কৃতির ভিতর দিয়ে চেঞ্জ হইতে হবে। আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা সেটার মধ্য দিয়ে আমার মনে হয়েছে যে এটা আসলে বটম টু টপ অ্যাপ্রোচে গেলে কোনোভাবেই সম্ভব না। বরং যদি আমরা এখানে সংসদে নারীদের প্রতিনিধিত্বকে ইনশিওর করতে না পারি এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদেরকে গণতান্ত্রিকভাবে অংশগ্রহণের সুযোগ না দিই, তাহলে কিন্তু রুট লেভেল নারীদের যে অংশগ্রহণ আছে সেটা একেবারেই কমে যাবে এবং দিনে দিনে কিন্তু আমরা নারীদের প্রতিনিধিত্ব একেবারেই হারিয়ে ফেলবো। তো বর্তমানে আজকে আমরা যে একটা আলোচনার মধ্যে এসে পৌঁছেছি, হয়তো অভ্যুত্থানের প্রায় 1 বছর চলে গেছে, 1 বছর পরেও আমরা যে এই একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নে এসে ঐক্যমত্য হতে পেরেছি, সেই ব্যাপারে আমি খুবই পজিটিভ যে অন্তত 1 বছর পরে এসে আমরা নারীর সংসদীয় আসনে প্রতিনিধিত্ব কেমন হবে বা রাজনৈতিক দলগুলোতে নারীর প্রতিনিধিত্ব কেমন হবে সেই ব্যাপারে অন্তত আমরা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের যে নারীরা আছে তাদেরকে আমরা দেখছি তারা একটা ঐক্যমতে এসেছে, সেটা আমাদের জন্য খুবই পজিটিভ একটা সাইন। বাট তবে এটা বলতে হবে যে কিছুটা দেরি হয়ে গেছে। জুলাইয়ের পরবর্তী সময়ে আমরা যেটা আশা করেছিলাম যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে তারাই দায়িত্বটা পালন করবে, এবং তারা কিন্তু অনেকগুলো সাইন্স অ্যান্ড সিম্বল দেখিয়েছিল যে তারা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন করছে, বিভিন্ন ধরনের সংস্কার কমিশন করছে, নারী সংস্কার কমিশন করছে। কিন্তু যখন সংস্কার কমিশনগুলোর প্রতিনিধিত্বের প্রশ্ন আসছে বা সংস্কার বাস্তবায়নের প্রশ্ন আসছে, তখন কিন্তু নারীদেরকে সম্পূর্ণভাবে এখানে অন্তর্বর্তীকালীন সরকার তারা দূরে ঠেলে দিল, যার ফলশ্রুতিতে আজকে এসে হয়তো নারীরা একত্রিত হচ্ছে। এবং সামনের দিনে যদি নারীদের ওই ঐক্যবদ্ধতা না থাকে, তাহলে আমি যেটা দেখতে পাই যে সামনের দিনেও কিন্তু নারীদেরকে নানানভাবে আসলে সাইডলাইন করা হবে, এবং আমরা যারা অন্যান্য যারা হচ্ছে নারীরা বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোতে আছে বা কর্পোরেট সেক্টরগুলোতেও আছে,
তাদেরও কিন্তু দেখা যাবে ভবিষ্যতে তাদের যে প্রতিনিধিত্ব সেটা কিন্তু বড় ধরনের হুমকির মুখে পড়বে। সো এইখানে ঐক্যবদ্ধ থাকাটা সেজন্য একদমই প্রাইমারি ব্যাপার, যে আমাদের সকলকে এখানে যে সকল সেক্টর থেকে আমরা নারীরা আছি আমাদের সকলকে আসলে ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং এখানে নারীর রাজনৈতিক অধিকার ফোরাম যে দাবিগুলো নিয়ে এসেছে খুবই যুগোপযোগী। পাশাপাশি আচ্ছা, কথা শেষ করে ফেলতে হবে, তাও একদমই আমি অ্যাড করে দিতে চাই যে এখানে আমি যে 33% চাই অথবা আমি হচ্ছে সংরক্ষিত আসনে ইলেকশন চাই, হোয়াট এভার ইট ইজ, সবকিছুই আসলে রাজনৈতিক সংগঠনগুলোর নির্বাচনে কি পরিমাণ টাকা ঢালছে সেটার উপর নির্ভর করে। এখন যদি দেখা যায় যে নারী হোক বা পুরুষ হোক, আমি যখন সংরক্ষিত আসনে একটা নারীকে জিতে আনতে হচ্ছে সেটার জন্য আমার কোটি কোটি টাকা ঢালতে হবে, তখন কিন্তু রাজনৈতিক নেতার যে ওয়াইফ বা তার যে হচ্ছে যে পরিবারের সদস্যরা তারাই কিন্তু এখানে প্রাধান্য পাবে। তো রুট লেভেল থেকে উঠে আসে নারী নেতৃত্বরা কিন্তু এখানে রাজনৈতিক দল তারা গুরুত্ব দিবে না। তো আমরা যখন আলাপ আলোচনাগুলো করছি সেখানে অবশ্যই রাজনৈতিক সংগঠনগুলো কি ধরনের টাকা ইনভেস্ট করছে এবং নারীদের আসনগুলোতে যদি নারীরা নির্বাচন করে সেক্ষেত্রে মানি সাপ্লাইটা কিভাবে করে আসবে সে ব্যাপারেও খুবই স্পষ্ট কথা হওয়া উচিত। তো খুব বেশি কথা বাড়াবো না, অন্যান্য আছে। আশা করি যে সামনের দিনেও আবার দেখা হবে এবং সকলে ঐক্যবদ্ধভাবে আমরা নারীদের যে ভয়েসটা আছে সেটা আরো বেশি জোরদার করতে পারবো। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।